আসসালামু আলাইকুম। মির্জা আব্বাস ভাই অসুস্থ এবং সে অসুস্থতার কারণে অনেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতেই দেখলাম, বিশেষ করে সম্ভবত যারা বিএনপির ভাই বোনেরা আছেন তারা বোধহয় বেশিরভাগ এইসব লেখাগুলো লিখছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে গিয়ে এই মির্জা আব্বাসের অসুস্থতার জন্য কারণ। আপনাদেরকে জ্ঞাতার্থে বলে রাখি যে মির্জা আব্বাস 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে উনি জনগণের ভোটে এমপি হন নাই। এটা ভাই আপনারা যারা আওয়ামী লীগের মতো গায়ের জোরে যদি কথা বলেন সেটা অন্য হিসাব, কিন্তু যদি যুক্তি আর বাস্তবতার প্রেক্ষিতে কথা বলেন তাহলে মির্জা আব্বাস যে ফেল করেছে সেটা আপনি নিজেও জানেন। আওয়ামী লীগের অনেক এই দিন একজনের সাথে কথা হচ্ছিল, উনি সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছেন, আওয়ামী লীগের সমর্থন করেন, বাট সে আবার আমারও পছন্দ করে ইন্ডিয়ার কারণে। তো উনি আমারে বললেন যে বলতেছে ভাই কোন এমপি, ও আচ্ছা রহমত রহমত আলী না রহমতুল্লাহ, যে রহমত আলী বোধহয়, যে বাড্ডার ওই দিকের যেই এমপি ছিল আওয়ামী লীগের, এর বউ নাকি আবার খুব ভালো মানুষ। হ্যাঁ, এর বউটা, সে ভোট দিতে গিয়েছে, পরের দিন দেখে তার বউয়ের ভোটটাও বউ দিতে পারে নাই, ভোট আরেকজন দিয়ে দিয়েছে, মানে ওই রাতের ভোটের, যেটা 2018 সালে। তো এই লোক সে এরকম এক ভোট কেন্দ্রে সে সারা রাত ভোট মেরেছে। তো এসে তারপরে সে বলল যে ভাই এই ব্যাপার, ভোট কিন্তু এইভাবেই হয়েছে, আপনারা যেটা বলেন এটা একদম অযৌক্তিক না। তো এটা কিন্তু আওয়ামী লীগের লোক সবচেয়ে ভালো জানে যে রাতে ভোটটা যে হয়েছে। আজকে বিএনপি 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কি করেছে এটা বিএনপি পৃথিবীর সবচাইতে ভালো জানে, কিভাবে কি হয়েছে, কোন জায়গায় কাকে ঠকায় কাকে জিতানো হইলো কি, এগুলো সব কিছু ওনারা আমাদের চাইতে ভালো জানে, স্বীকার করবে না, এটাই হচ্ছে গিয়ে পার্থক্য। স্বীকার করার দরকার নাই, কিন্তু উনি কিন্তু একজন ভোটচোর। এবং দুনিয়াতে আপনি চুরি বাটপারি শয়তানি সব কিছু করবেন আর আপনি অসুস্থ হইলে সব কিছু মাফ হয়ে যাবে, বিষয়টা এরকম না। বাট আমাদের ভিতরে ওইটুকু মনুষ্যত্ববোধ, মানবতাবোধ, সৌজন্যতাবোধ আছে সেইটুক, যে একজন মানুষ অসুস্থ হয়েছে, মানুষ তো যাই হোক আশরাফুল মাখলুকাত হিসাবে আমি তাকে, তারপরে সে মুসলমান, আমি তাকে ভাই মনে করি, ভাই হিসাবে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেখ। বাট এই যে দোষ যারা দিচ্ছেন তাদেরকে প্রথমে হিসাব করতে বলবো, মির্জা আব্বাসকে যদি নাকি ওনার ধরেন কোনো পাপ টাপ কিচ্ছু নাই, এই ভোট চুরি করেন নাই, উনি ভোটেই জিতে তারপরে সংসদ সদস্য হয়েছেন, উনি খুব ভালো মানুষ, ওনার মতো ভালো মানুষ এই দুনিয়ায় কেউ নাই। উনি এই যে ঢাকা ব্যাংকের মালিক, এই ঢাকা ব্যাংকের মালিক ওনার বাবার বাড়িঘর ভিটেমাটি বিক্রি করে তারপরে ঢাকা ব্যাংক দিয়েছেন, এখানে 1 টাকাও 2 নাম্বারই টাকা নাই। বিএনপির সময় উনি গণপূর্ত মন্ত্রী ছিলেন, ওই মন্ত্রী থাকা অবস্থানে 1টা টাকাও খায় নাই, খুব সৎ অফিসার ছিলেন তিনি। এরকম একজন সৎ মানুষ মনে করে তারপরে ধরেন বক্তব্যটা যদি শুরু করি, এইবার আসেন যে এটার জন্য দায়ী কে। মির্জা আব্বাসের এই যে মনোনয়ন, এই মনোনয়ন পাওয়া নিয়েও কিন্তু দলের ভেতরে ওনাকে না দেওয়ার পক্ষে লোক ছিল। জিজ্ঞেস করেন বিএনপি লোকজনের, যারা বিএনপি, আমরা তো ভাই মানে আওয়ামী বিরোধী ছিলাম, বিএনপির সাথে তো আমাদের সম্প্রতি সম্পর্ক, বিএনপি আমাদেরকে শত্রু মনে করে, বাট বিএনপির ভেতরে তো অনেক বন্ধুবান্ধব আছে, অনেক সূত্র আছে, অনেক সাথে এখনও ভালো সম্পর্ক আছে, ওনাদের কাছে জিজ্ঞেস করেন আপনারা। ওনার স্ত্রী আফরোজা বেগম, উনি আপনার এমপি নির্বাচন করতে চেয়েছিলেন, যেখানে ওই যে হাবিবুর আছে না, ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের যে হাবিবুর, এই হাবিব হচ্ছে গিয়ে আপনার ওই আসনে আফরোজা চেয়েছিলেন, মানে মির্জা আব্বাসের স্ত্রী, ওনার পুরো নামটা আমার মনে নেই, ওনার স্ত্রী চেয়েছিলেন ওইখানে দাঁড়াইতে, খুব চেষ্টা করেছেন, ওনাকে দেওয়া হয় নাই। মির্জা আব্বাস এমপি হওয়ার পরে মন্ত্রণালয়ে মানে মন্ত্রিসভা গঠন হইল, সেই মন্ত্রিসভার ওইখানে কি মির্জা আব্বাসকে মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে? বলেন, আপনারা বলেন। বিএনপির যারা মির্জা আব্বাসের দেখলাম ওনারা দেখার জন্য সোজা প্রধানমন্ত্রী নিজেও গিয়েছেন ইয়েতে দেখা করার জন্য, হসপিটালে দেখা করার জন্য। তো উনি খুব গুরুত্বপূর্ণ এই কারণেই তো গিয়েছেন। তো ঠিক আছে, আমরা ধরে নিলাম যে ওনাকে বিএনপি খুব পছন্দ করত।
ওনাকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা বানানো হলো। এই আওয়ামী লীগের সময় মনে আছে আপনাদের একবার ওই যে দপ্তরবিহীন মন্ত্রী একজন ছিল, কে যেন আমি ভুলে গেছি এই লোকটার নাম, কাউকে একজনকে দপ্তরবিহীন মন্ত্রী বানানো হয়েছিল, সুরঞ্জিত সেন গুপ্ত টুপ্ত বা কাউকে একজনকে, আমার মনে নাই তার নাম। তারা নিয়ে আমরা খুব হাসাহাসি করতাম, ট্রল করতাম ফেসবুকে। তো এই যে মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, এরকম কয়েকজনকে দপ্তরবিহীন মানে এই মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা বানিয়েছে না, এটা কিন্তু গালের মধ্যে একটা জুতা মারা। মির্জা আব্বাস ওই জুতায় কতটা কষ্ট পেয়েছেন সেটা আপনারা মানে বাস্তবতা দিয়ে আপনাদেরকে আমি বুঝাই দেই। আপনাদের মনে আছে গয়েশ্বরচন্দ্র রায় এই উপদেশটা বানানোর পরের দিন একটা বক্তব্য দিয়েছিল, মনে আছে আপনাদের? পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে কোনো দিন গয়েশ্বরচন্দ্র রায় মন্ত্রী হবেন না। উনি নিজে বলেছেন, আমি কোনো দিন মন্ত্রী হব না যতদিন পৃথিবীতে বেঁচে থাকব। কত কষ্ট পেলে তারপরে একজন মানুষ এই কথা বলতে হবে। আপনার কি মনে হয় না মির্জা আব্বাসও ওই একই রকম কষ্ট পেয়েছে? মির্জা আব্বাসও পেয়েছে। অতএব মির্জা আব্বাসের যদি নাকি এই কষ্ট, এই ব্রেনের উপরে যে এই চাপ যদি কেউ দিয়ে থাকে সেটা বিএনপি দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি দেয়নি। এখন তারপরও আপনারা ধরেন তর্কের খাতিরে যদি তর্ক করতে যান, নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখন অনেকে বলছেন মামলা টামলা করবেন, ওনার বিরুদ্ধে কথাবার্তা বলছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির জায়গায় যদি নাকি মির্জা আব্বাসকে হারানো হইতো, নাসিরউদ্দিন পাটোয়ারি এখনও পর্যন্ত তো জীবিত আছে, সুস্থ আছে, ওরে পিটাই মেরে ফেলতো বিএনপির লোকজন। মনে আছে আপনাদের? মির্জা আব্বাসের বউ নিজে চলে গিয়েছে আপনার কেন্দ্রে, নিজে কেন্দ্রে গিয়ে, সে ভিডিও দেখেছেন আপনারা? নিজে গিয়া একজন বউ তো, ক্যান্ডিডেটের বউ তো এইভাবে যায় ভোট গণনা করতে পারে না, তাই না? তার এখানে ঢোকারই এখতিয়ার ছিল না, সে সেখানে গিয়েছে, গিয়ে তারপরে সেটা নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়া, নিউজ, পত্রিকা, টেলিভিশন সব জায়গায় দেখেছেন এই খবর। কেন গিয়েছিলেন? ভোট চুরি করতে গিয়েছেন। আপনি ভোট চোরের বউ, আপনি ভোট চোর। যদি বলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির কারণেই সে মারা গিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির কারণেই সেটা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির এইটুক দায়িত্ব নিয়ে নেওয়া উচিত। মারা গেলে মারা গেছে, আমার কথায় যদি সে এরকম অবস্থা হয়েছে, আমি সত্য কথা বলছি, আমি ভোটে আমারে জোর করে তারা চুরি করে জিতাইছে, এই জন্য করা হয়েছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জামাত ইসলাম, এই যে আজকে পর্যন্ত চুপ করে আছে না, এই জামাত ইসলাম, ওই যে ওয়াকার বলেছিল বুকে পাথর বেঁধে তারপরে হাসিনাকে সে দেশ থেকে বের করেছে, এই জামাত ইসলাম বুকে পাথর বেঁধে তারপরে এই 12 তারিখে নির্বাচনটা মেনে নিয়েছে। কারণ জামাত ইসলামকে বলা হয়েছিল, শুধু এক জায়গা থেকে না, আপনাদেরকে বললাম না, এটা জামাতের কেন্দ্রীয় নেতাদের সাথে যাদের পরিচয় আছে তারা জিজ্ঞেস করে নিয়েন যে কোন কোন জায়গা থেকে, দেশের ভেতর বাহির, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বিভিন্ন জায়গা থেকে, কোন কোন জায়গা থেকে তাদেরকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। জামাত কিন্তু চেয়েছিল প্রতিবাদ করতে, রাস্তায় নেমে যেতে চেয়েছিল, এটা নিয়ে ব্যাপক গ্যাঞ্জাম তাদের করার লোকও ছিল, প্রস্তুতিও ছিল, তারা করতেও ছিল, বাট তাদেরকে বারবার করা হয়েছে যে না, কোনো কিছু করা যাবে না। তারা করে নাই। তারা কিন্তু এই দেশের কথা চিন্তা করে, দেশটা গৃহযুদ্ধ বেঁধে যাবে, দেশে একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে, আওয়ামী লীগ, ইন্ডিয়া তারা সুযোগ নেবে, তারা নিজেদের ক্ষমতায় দেওয়ার চাইতে দেশের যেই রাজনৈতিক পরিবেশ, এই পরিবেশটাকে তারা শান্ত রাখতে চেয়েছে, এই জন্য তারা ওই দিন গ্যাঞ্জাম করে নেই। আপনার মনে হয় না যে জামাতের এইটুকু ক্ষমতা আছে? এবং আপনারা বলে রাখি, জামাত ইসলামের যদি নাকি মাঠে নামে পিটাপিটি করতে আসেন না, বিএনপি আপনারা পিটাপিটি করে পারবেন না ওদের সাথে। অনেক বড় বড় কথাবার্তা বলতে পারেন। ওই যে ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন মনে আছে, বিধবা নারীদের মতো জামাই মারা গেলে যেমন অসহায় হয়ে যায় না, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ প্রশাসন ছাড়া ওই রকম আমরা ওদের বিধবা বলে খাপাইতাম। সবসময় পুলিশের পেছনে থেকে তারা বিশাল মাস্তানি করতো। আজ কোথায় রে বাবা তোরা? তোদের পুলিশ বাপ নাই আর সেনাবাহিনীর বাপেরা নাই, আজকে তোরা কোথায়? রাস্তায় আয়। আজকে তো রাস্তায় যাইতে পারিস না, তোর মারে খেদানোর পরে যখন বুঝছিস সরকার ক্ষমতায় নাই, 3 মিনিটের মধ্যে সারা দেশ থেকে তোরা উধাও হয়ে গেলি। এইরকম আন্ডা বাচ্চা সহ পৃথিবীর ইতিহাসে কোনো দিন এরকম হয়নি। তোরা এখনও দেখা হইলে তারপরে বড় বড় কথাবার্তা করে, আশপাশের থেকে দেয়, আপনার আওয়াজ দেয় যে রাজাকার।
তো রাজাকার আমি তো প্রাউডলি বলি রে বেটা, আমি রাজাকার, আমি রাজাকার, আমার বাপ রাজাকার, আমি আর আমার আব্বা দুইজনে মিলে তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিতে দিয়ে আসতাম। এটা তো আমি নিজে বলি, স্বীকার করি। আমি কি বলদ, তোর বলদ মনে হয় আমারে? আমি ঠকবো কেন? আমি আর আমার বাবা দুজন মিলে পাকিস্তান ক্যাম্পে দিয়ে আসতাম মানে কি? তোদের মাদের বোনদেরকে মেয়েদেরকে দিয়ে আসতাম। তাহলে এখন পাকিস্তানের বীজ হলি কারা? তোরা। তো তোরা রাজাকার বললে আমি তো প্রাউড ফিল করি। তুই আমার যেটা বলে খেপাইতে চাই ওটা আমি খেপি না। আর কী হবে? তুই রাজাকার বলবি, আমি তোরে বলবো তোর মা তো বিয়ে ছাড়া মোদির সাথে যায় শুইতেছে, তোরা তো ওইটা আনতে পারিস না। তোদের মারে তোদের আপারে আন, এটা তো আনতে পারিস না। তো এটা বলে ওনারা করতে চায়। যাই হোক, সেই রাজাকার টাজাকারের ওই ওই আলাপে গেলে আবার অনেক অন্যদিকে চলে যাবে। তো এখন এই মির্জা আব্বাসের বিষয়ে যদি নাকি এখন মনে করেন জামাত ইসলাম মাঠে ওই দিন খারাপ কাজ করত, তাহলে দেশের পরিস্থিতিটা খারাপ হইতো। বিএনপি হইলে এই ধৈর্য জীবনও দেখাইতো না। হেরে তারপরে বিএনপি জিতে আজকে করছে, ক্ষমতায় আছে, ভোটে হেরে। শোনেন, যেই সব জায়গায় 3,000, 4,000, 5,000 এরকম হয়েছে 57টা না 54টা আসনে। আপনার মনে, তারেক রহমান প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী খালেদুজ্জামান ভাইয়ের কাছে জিতেছে হচ্ছে 5,000 ভোটে। এটা আপনার বিশ্বাস হয়? আপনি কাউন্ট করেন প্রথম দিকের কেন্দ্রগুলোর ফলাফল আর শেষে একই সাথে 17টা কেন্দ্রের ফলাফল দিয়ে দেওয়া হইল কেন? ওগুলিতে সব করাতে তারেক রহমান আগায়, সব করে তা। আর প্রথমে যেগুলো ইন্ডিভিজুয়ালি কেন্দ্রগুলো করা হইলো, সব করাতে খালেদুজ্জামান ভাই আগায়। এটা আপনাদের বিশ্বাস হয়? তো কেমনে হয়েছেন, কেমনে ক্ষমতায় গেছেন, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। তারপরেও তারেক রহমান এখন পর্যন্ত সোফার যা কিছু করছে খারাপ লাগছে না। খালি একটাই অনুরোধ থাকবে, আওয়ামী লীগ আর ইন্ডিয়ারে নিয়ে আসেন। আর কোনো জায়গায় কোনো কিছুতে কোনো আপত্তি নাই, কোনো কষ্ট নাই, কোনো অভিযোগ নাই, কিচ্ছু থাকবে না। শুধু আওয়ামী লীগ আর ইন্ডিয়ার ব্যাপারে আমরা কিন্তু এখনও দেখছি। যদি মনে হয় বা দেখি যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়াকে আপনারা আবার ফের করতে যাচ্ছেন, তাহলে কিন্তু সেই আওয়ামী লীগের সাথে যেরকম বিদ্রোহ করেছিলাম ওই বিদ্রোহ কিন্তু আবার শুরু হবে। আমরা কিন্তু এখনও দেখছি। এবং এখন পর্যন্ত যেটা বললাম যে এটা আবার বলাতে আবার আমাদের অনেক লোকজন আবার করে, ভাই ইলিয়াস ভাই আপনি বিএনপি ক্ষমতায় আসছে দেখে মনে হয় চামচামি শুরু করলেন বিএনপির পক্ষে। ভাই এই এই পরীক্ষা গত 10 বছর ধরে দিচ্ছে, এটা নতুন করে পরীক্ষা দেন, সামনেও দেখবেন। তারেক রহমান যদি ইন্ডিয়ার কাছে যদি বিক্রি না হয় আমার কোনো সমস্যা নেই। তবে সামনে নির্বাচনে গেলে আবারও দাঁড়িপাল্লার পক্ষেই ভোট চাবো, এটা আপনাদের আগেই বলে রাখি। কারণ বিএনপির চাইতে জামাতকে যদি আপনি আমার কম্পেয়ার করতে বলেন, তাহলে আমার কাছে মনে হয় জামাতের লোকজন বেশি অনেস্ট। জামাতের লোকজনের চিন্তা ভাবনা, আমি একজন মুসলমান হিসাবে তাদের যেই চিন্তা ভাবনা পলিসি সেগুলো আমি পছন্দ করি, সেই কারণে আমি তাদের পক্ষেই করব। বাট একদম বিএনপির বিরুদ্ধে কোনো তর্ক বিতর্ক, বিএনপির বিরুদ্ধে একদম ঢালাওভাবে এগুলো আমরা করব না যদি ইন্ডিয়ার বিরুদ্ধে। বাট যদি যায়, আমারে যদি ভাই মাথার মধ্যে আপনি পিস্তলও ধরেন, কোনো লাভ হবে না। আমি এটারে একদম আমার জীবন থাকতে সর্বোচ্চ এটার বিরুদ্ধে আমি যুদ্ধ করে যাব। তো এখন ধরেন এই মির্জা আব্বাসের বিষয়টা দিয়ে শেষ করি, যে মির্জা আব্বাস ভাইয়ের মতো যারা যারা এখন রাজনীতিবিদ আছেন, এই মির্জা আব্বাস ভাইদের মতো মানে তারা যদি নাকি দুনিয়ায় থাকা অবস্থায় বা সুস্থ থাকা অবস্থায় যদি আকাম কুকাম করেন আর অসুস্থ হবেন আর মারা যাওয়ার পরে আপনাদের নিয়ে দুনিয়ার সবাই ভালো কথা বলবে, এই আশাটা করেন না। এটা আপনাদের আগেই বলে রাখলাম। মির্জা আব্বাসের প্রতি আমার মানে আমি তো মির্জা আব্বাসের চাইতে অনেক ছোট, তারপরেও তার প্রতি আমি ক্ষোভ জানাইতে পারতাম। একটা ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করি। মির্জা আব্বাসকে আমি একটা প্রথম আগে শুরুটা বলি। মির্জা আব্বাস কোনো এক ব্যক্তি তার বিরুদ্ধে কথা বলেছে, তাকে গালাগালি করেছে। সেই গালাগালির প্রেক্ষিতে সে আবার সেই ব্যক্তির নাম ধরে গালাগালি করেছে এবং সে আমাদেরকেও ইন্ডিকেট করেছে ফ্রান্স, আমেরিকা থেকে। তো এগুলো করে তারপর করেছে। তো দাদা তার বিরুদ্ধে আবার তাকে নিয়ে একটা ভিডিও করেছে বা ফেসবুকে সম্ভবত পোস্ট করেছিল, কিছু একটা হবে। তো এটার পরে আমারে ফোন করলো হচ্ছে ওই যে বাড্ডার কায়ুম ভাই, যিনি নাহিদের কাছে যিনি হেরেছেন। তো কায়ুম ভাইয়ের সাথে আমার আবার খুব ভালো সম্পর্ক অনেক আগে থেকে। তো কায়ুম ভাই আমার বললো, ইলিয়াস ভাই আপনি এক কাজ করেন না, একটু দাদার সাথে মির্জা আব্বাসটা একটু মিলাই দেন। তা আমি তারে বললাম যে আসলে দাদা তো একটু একরোখা মানুষ,
তো আমার তো ওনার কাছ থেকে জানতে হবে যে উনি আসলে মির্জা আব্বাসের সাথে কথা বলবে কিনা, যেহেতু মির্জা আব্বাস আগে দাদাকে বাজে কথা বলেছে। তো দাদারে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, দাদা বললো যে ঠিক আছে, ওকে, ভালো নেই। তো সাথে সাথেই আমারে আবার আমি কায়ুম ভাইয়ের জানানোর সাথে সাথে কায়ুম ভাই আবার মির্জা আব্বাসের সাথে আমার কনফারেন্সে নিয়ে গেল, নিয়ে তারপরে মির্জা আব্বাস ভাই তখন কক্সবাজারে, এটা কিন্তু আজ থেকে আরও প্রায় ধরেন 6 মাস আগের ঘটনা। তো মির্জা আব্বাস ভাই কক্সবাজার, মির্জা আব্বাস বললো যে ইলিয়াস আমি করবো না, ঢাকায় আসি, ঢাকায় গিয়ে তারপরে আমি এটা নিয়ে বসবো না। তা ঠিক আছে, আমার তো আর এখানে আমি মিডল ম্যান হিসাবে কাজ করেছি। এরপরে সে আর আমার সাথেও কায়ুম ভাইও আর কিছু বলে নাই, সেও আমার কিছু বলে। এর মাঝখানে দেখি আবার ফের সে ঢালাওভাবে আমাদেরকে নিয়ে বাজে কথাবার্তা বলা শুরু করলো। তারপর আমি আমার মতো ছিলাম। বাংলা এডিশন যেদিন উদ্বোধন হয়, সরি দেখেন এটা, হ্যাঁ এটা 6 মাস না, আরও অনেক আগে, অর্থাৎ বাংলা এডিশন উদ্বোধন হয়েছে জুলাইয়েরও আরও ধরেন মাসখানেক আগের ঘটনা এটা। সো প্রায় 8-9 মাস হয়ে গিয়েছে। তো জুলাইয়ের ওই প্রোগ্রামের জন্য আমি মির্জা আব্বাস ভাইরে আমার অফিসের একজন ফোন দিয়ে বললো যে ভাই এই ব্যাপার, আমার বাংলা এডিশন উদ্বোধনে আপনাকে একটু দাওয়াত দিতে বলেছে, আমি কার্ডটা কোথায় দিয়ে আসবো। সে খুব বাজে একটা কথা বলেছে, কি বাজে কথা ওইটা আর সোশ্যাল মিডিয়াতে বললাম না, বাট খুব বাজে একটা কথা বলেছে। এবং এই যে মানুষটা আমার নিয়ে বললেন, আমি বললাম যেটা যে ওনার চাইতে আমার রক্ত কিন্তু কম গরম না, হ্যাঁ। আমি কিন্তু যদি নাকি আমি কোথাও যদি নাকি আমার মনে হয় যে আমার মাথা যদি ঠিক কন্ট্রোল করতে না পারি, ও আমার চাইতে কত শক্তিশালী আমি দেখি না। আমি কিন্তু মানে সর্বোচ্চ আমার শরীরে যেটুকু আছে ওইটুকু আমি কাজে লাগাই। তো ওনার চাইতে আমার রক্ত কম গরম না, বাট আমি কিন্তু ওনার এই খারাপ সময়ে আমি এটা ওনাকে খুব সম্মান দিয়ে কথা বলছি এবং আল্লাহর কাছে দোয়াও করছি যে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। কিন্তু রাজনীতিবিদদেরকে বলবো, ভাই চুরি করবেন, চোট্টামি করবেন, মাগিবাজি করবেন, দুর্নীতি করবেন, দেশের বিরুদ্ধে কাজ করবেন, সব আকাম কুকাম করবেন, এরপরে মরার সময় আপনারা কেউ খারাপ কথা বলতে পারবে না, মরার পরে আপনারা নিয়ে কেউ খারাপ কথা বলতে পারবে না। এই প্রত্যাশাটা করা বন্ধ করে দিয়েন। যারা মরার পরেও এই যে দেখেন না আপনার ওই যে নিয়ে যায়, শহীদ মিনারে নিয়ে যায়, শহীদ মিনারে নিয়ে তারপরে ফুল দেয়, সারা দেশের মানুষ গিয়া, তারপরে হাজার হাজার মানুষ গিয়া ফুল দেয়। ওই ফুল যার কপালে আছে, যেই কয়জনের কপালে এই ফুল জুটেছে, সব কয়টা মনে করবেন যে জুতা খেয়েছে। কথাটা শুনতে খুব খারাপ লাগলো, একজন মুসলমান হিসেবে বললাম, কোনো মুসলমান যদি এই শহীদ মিনারে গিয়া বিভিন্ন জায়গায় ফুল টুল এগুলো নেয় না, এই মৃত্যুর পরে যার হয়েছে ওরে মনে করবেন ওর জীবনের অনেক পাপ আছে, এই পাপের শাস্তি কিছুটা এখানে দুনিয়ায় হচ্ছে। যে আল্লাহ যাকে পছন্দ করেন ওরে আল্লাহ শহীদ মিনারে এই ফুল নেওয়ায় না। আপনাদের মনে আছে কবি আল মাহমুদের কথা মনে আছে? আল মাহমুদ ভাই কিন্তু একজন মানে আমার দেখা একজন সবচেয়ে মানে শ্রেষ্ঠ মানুষদের মধ্যে বাংলাদেশের একজন উনি। পিয়াস করিমের কথা মনে আছে? দুইজনের একজনকেও এই ছাত্রলীগ, আওয়ামী লীগ এরা শহীদ মিনারে নিতে দেয়নি। এর ফয়সালা আল্লাহ ওই উপর থেকে করেছেন, এটা দুনিয়ায় কেউ ফয়সালা করে না। আল্লাহ ওনারে এই শাস্তি দিতে চায় নাই, এই অপমান করতে চায় না, এই জন্য ওরে শহীদ মিনারে নেয় নাই। আল্লাহ পছন্দ করেছেন তাই শহীদ মিনারে নেয় নাই। সো এরকম যারা শহীদ মিনার আল্লাহ নেয়, মনে করেন কম থাক বেশি থাক আপনার পাপ আছে, এই জন্য শহীদ মিনারে নিয়ে ফুল দেয়। যাদের মুসলমান দাবি করেন নিজেরা, আপনারা মৃত্যুর আগে বলে নিন, পরিবারকে বলে দিন যে আমার মৃত্যুর পরে আমার কবর দেওয়ার জন্য আমার যত দ্রুত সম্ভব আমার এই কাজ যেন সম্পূর্ণ করা হয়। এটাই ইসলাম। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, এগুলো যারা সৌদি টদিতে গিয়েছেন তারা গিয়ে নিজের চোখে দেখেছেন। আমি আল্লাহ যেন দেখান, এখনও চোখে দেখি নাই। বাট ওইখানে যেখানে মারা গিয়েছে আপনাদের চাইতে আমাদের চাইতে আমরা মানে পায়ের ময়লাও না ভাই সেই সাহাবীদের। বদরের যুদ্ধে যারা মারা গিয়েছে, উহুদের যুদ্ধে যারা পৃথিবীর সবচেয়ে সম্মানিত শহীদ বদরের যুদ্ধের এরা, যেখানে মারা গিয়েছে এদের চাইতে আমাদের মায়া মমতা কম ছিল পরিবারের কাছে পর্যন্ত নিয়ে আসে নাই, ওইখানেই কবর দিয়ে দিয়েছে সাথে সাথে। সো যত দ্রুত সম্ভব কবর দিয়ে দেওয়া উচিত, এটাই। কিন্তু আমাদের দেশের সমস্যা হলো সব সারা জীবন করবে চুরি, ওনারে মৃত্যুর পরে ফুল দিতে হবে, আর উনি সারা জীবন ওনারে ভালো বলতে হবে, ওনারে নিয়ে খারাপ কোনো কিছু কেউ বলতে পারেন। ভাই আপনার সমালোচনা করবেই। ধরেন মির্জা আব্বাসে চান্দা আব্বাস বলতো, মির্জা আব্বাস যেই সংসদীয় আসনে পাশ করেছে বা নির্বাচন করছে, ওই সংসদীয় আসনের সম্পূর্ণ দায়িত্ব তার। মৌচাক মার্কেটের সামনে
ভুয়া ফুটপাতে এই বসা, এখানে চাঁদাবাজি হয় না, এখানে গাড়িতে চাঁদাবাজি হয় না। মির্জা আব্বাস একসময় এই যাত্রাবাড়িতে করতো না, শ্রমিক ইউনিয়নের ছিল না। মির্জা আব্বাসের এই বিশাল সম্পত্তির এইসব হিসাব মির্জা আব্বাস দিতে পারবে? আল্লাহ মাফ করে দিক মির্জা আব্বাসকে। মির্জা আব্বাস ভাই, আমি সারা জীবন সত্যি কথা বলতে যদি আমার বলেন, আমি ওনারে বিশাল খারাপ কোনো কিছু, মানে মানুষ হিসাবে আমার সাথে এমন কোনো কিছু চোখে পড়ে নাই। বাট আল্লাহ জানেন, আল্লাহ সেটার বিচার করবেন। তারপরেও সব শেষ আবারও মুসলমান হিসাবে, মুসলমান ভাই হিসাবে মির্জা আব্বাস ভাই আল্লাহ বাঁচিয়ে রাখুক। আল্লাহ যদি ওনাকে নিয়ে যান, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। যারা দুনিয়ায় আমরা আছি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে তারপরে মৃত্যুবরণ করেন। এইটুকু। আল্লাহ হাফেজ।